হ্যালো ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ আমি তোমাদেরকে শেখাবো গুডস ডেস্ট্রয়েড রিলেটেড। স্পেশালি গুডস ডেস্ট্রয়েড হলো ধ্বংস, মানে জ্বলে গেল, ফ্লাডে নষ্ট হয়ে গেল, ইনশোর করা থাকলে কি হয়, ইনশোর করা না থাকলে কি হয়, আদা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের যত টাকা জ্বললো বা নষ্ট হলো, আদা দিল তো কি হবে, নগদ দিল তো কি হবে, বাকি থাকলো পরে দেবে ইন্স্যুর কোম্পানি, তাহলে কি হবে, এই ধরনের ট্রানজ্যাকশনগুলো, এগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, একটা না একটা আসেই। তো দেখো, আমরা দুই মেথডে করব। প্রথম হলো 5G মেথড, মানে মডার্ন অ্যাপ্রোচ একটা হলো, আর আরেকটা হলো ট্রেডিশনাল মেথড, মানে 1G মেথড। ঠিক আছে, পুরানা এনসিয়েন্ট ফর্মুলা। তো দেখো, প্রথম হলো গুডস ওয়ার্থ ₹2000 ওয়ার ডেস্ট্রয়েড বাই ফ্লাড। আচ্ছা, ফ্লাডে জ্বলে গেল, তাহলে একটা তো লস হলো, ওইটা লিখব, আর পারচেজ একটা লিখব, দুইটা অ্যাকাউন্ট হলো। এইটা হলো লসের এন্ট্রি। তো পারচেজ কেন হবে? ভাই, আমরা গুডস কিনলে পারচেজ অ্যাকাউন্ট বাড়ে, সেল করলে পারচেজ স্টক থেকে কমে, পারচেজ রিটার্ন করলে স্টক থেকে কমে, সেলস রিটার্ন আসলে পারচেজ বাড়ে, এইভাবে স্টকের হিসাব রাখা হয়। তো ইয়ার এন্ডিংয়ে যা স্টক থাকে তা ট্রেডিং প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে নেওয়া হয়, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসে, আর ব্যালেন্স শিটের অ্যাসেটসে নেই। এইভাবে স্টকের শ্রাদ্ধ করা হয়। ঠিক আছে, তো এখন আমরা দেখলাম একটা তো লস হলো, আর লস কি হলো? স্টক, আমাদের দোকানে যা স্টক ছিল ওইটার মধ্যে থেকে 2000 টাকার স্টক ফ্লাডে ডুবে গেছে। মনে করো লবণ বা চিনি বা এই ধরনের জিনিসগুলো ভিজে গেল, ফ্লাড এসে গেল মানে হঠাৎ করে রাত্রেবেলা, তো লবণের বস্তাগুলো গলে গেল, এগুলাকে বলে স্টক লস। ঠিক আছে, আচ্ছা, তো একটা হলো এক্সপেন্সেস, দুইটাই হলো। লসটা হলো লস বা এক্সপেন্সেস, লস হলো এক্সপেন্সেস হলো, দুটা অ্যাকাউন্ট হলো। একটা হবে ডিক্রিজ, একটা হবে ইনক্রিজ। কোনটা হবে ডিক্রিজ? খরচা, আমাদের লস বাড়লো বা খরচা বাড়লো, লস হলো, আমাদের খরচা বাড়লো, লস বাড়লো, আর স্টক কমলো, এক্সপেন্সেস। পারচেজ অ্যাকাউন্টটা আমাদের এই মেথডে পারচেজ অ্যাকাউন্টটা হলো এক্সপেন্সেস। এক্সপেন্সেস আমরা যখন করি, পারচেজ করি, তখন এক্সপেন্সেস হয়, বাড়ে পারচেজ এক্সপেন্সেস, ইনক্রিজ হয়, আর যখন ওইটা কমে তখন ওইটা ডিক্রিজ হয়, ক্রেডিটে বসে। ওইটা হলো লসের এন্ট্রি। সব ক্ষেত্রেই লসের এন্ট্রি এইটা হবেই। এইটা হলো ফ্লাড, লস বাই ফ্লাড। আরেকটা হতে পারে লস বাই ফায়ার, আরেকটা হতে পারে লস বাই রায়ট, আরেকটা হতে পারে লস বাই আর্থকুয়েক। ঠিক আছে, তো ওইটা লসের এন্ট্রি। প্রথমটা হলো লসের এন্ট্রি, একটা হলো লস আর স্টক থেকে কমলো বা এক্সপেন্সেস কমলো আমাদের। তো এক্সপেন্সেস করা বস্তু থেকে আমাদের কমলো, ওইটা ক্রেডিট বসালাম। আচ্ছা, তারপর কি হবে? ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে তো ইন্স্যুরেন্স করা ছিল না, তাহলে পুরো অ্যামাউন্টটাই যাবে প্রফিট অ্যান্ড লসের ডেবিটে। মানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই যখন, তখন প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসে সব লস এক্সপেন্সেস ইয়ার এন্ডিংয়ে।
তো ওইটাকে বলে ট্রান্সফার এন্ট্রি বা ক্লোজিং এন্ট্রি। এই লসটাকে ক্লোজ করলাম প্রফিট অ্যান্ড লসে পাঠিয়ে, ঠিক আছে। তো ইন্স্যুর কোম্পানি, আচ্ছা দেখি দাঁড়াও, তো এইটা দুইটা এন্ট্রি মারলাম আমরা, হয়ে গেল এটার এন্ট্রি। ইন্স্যুর কোম্পানি কোনো কিছু বলে না ইন্স্যুর কোম্পানি সম্পর্কে, তাই এটা আমরা ধরে নিলাম আনইনসিওর্ড, ঠিক আছে, আনইনসিওর্ড এটা। তারপর হলো ইন্স্যুর লসের এন্ট্রি সেম হবে, 4,000 টাকার জ্বলেছে, ইন্স্যুর কোম্পানিও 4,000 টাকা দিয়ে দিল, আমরা তো খুশি ভাই। তো এইটা হলো এক্সপেন্সেসের এন্ট্রিটা তো সেম থাকবে, উপরে যেরকম 2,000 টাকার এন্ট্রিটা মেরেছিলাম ওইটাও 2,000 টাকার এন্ট্রি মেরে দিলাম। এইখানে কি হবে, ইন্স্যুর কোম্পানি বলেছে আমরা দেব ভাই, পরে দেব। তখন আমরা কি করলাম, ইন্স্যুরেন্স কোম্পানির নামে লিখে রাখলাম। আরেকটা কথা বলি, এটাকে অ্যাবনর্মাল লসও বলে লিখলে চলবে। যদি উপরে লিখো অ্যাবনর্মাল লস, তাহলে নিচেও লিখবে অ্যাবনর্মাল লস। আবার এটাকে যদি বলি লস বাই ফায়ার, তাহলে নিচেও লিখব লস বাই ফায়ার, ঠিক আছে, যখন ওই অ্যাকাউন্টটা ক্লোজ করতে হয়। এটা বড় হলে বুঝবে, এখন বুঝবে না। কিন্তু এক জায়গায় অ্যাবনর্মাল লস উপরে লিখলে অ্যাবনর্মাল লস, নিচে গিয়ে লিখলে লস বাই ফায়ার, তাহলে চলবে না, গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। লসের এন্ট্রি সেম। আর এখানে দেখলাম ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে বলে এইরকম হলো, ইন্স্যুরেন্স কোম্পানি পরে দেবে। মানে আমরা সেল করি, যখন সেল করি তখন কী লিখি, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। তো ঠিক এইভাবে কাস্টমারের অ্যাকাউন্টটা ডেটর, আমরা যাদের কাছে পাবো ওরা হলো আমাদের ডেটর, DEBTOR, ডেটর। তো ডেটর আমাদের বাকি কাস্টমার বা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাবো, আমরা এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে ডেবিট করে দিলাম। আর উপরে যে লিখেছিলাম লস, ওই লসটাকে ক্যান্সেল করে দিলাম। লসটা আমরা ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে ভাই দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর যখন আমরা পয়সাটা পাবো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, তখন লিখবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড, ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশ দেয় না হাতে হাতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ইন্স্যুরেন্স কোম্পানি লিখে দেব তখন যখন পাবো, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে হলো লস হলো আমাদের 5,000, তো 5,000 লসের এন্ট্রি মেরে দিলাম, হয়ে গেল। উপরের দুটাতে যেমনভাবে লিখেছিলাম ঠিক আছে তেমনভাবে লিখে দিলাম, টোটাল লস কত হলো এটার এন্ট্রি। তারপর ইন্স্যুরেন্স কোম্পানি বলছে আমরা দেব 3,500, তোমাদের বাকি 1,500 টাকার খবর আমরা জানি না। তখন আমরা লিখব ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে দেবে, কিন্তু সাথে সাথে দেয় নেই, তো ওইটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির নামে লিখে রাখতে হবে। তো 3,500 ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বলেছে। আচ্ছা, আর প্রফিট অ্যান্ড লসে যাবে ওইটা 1,500 টাকা। আর অ্যাবনর্মাল লসে বা উপরে আমরা লিখে থাকি, যদি লসের এন্ট্রির সময় যদি আমরা অ্যাবনর্মাল লস লিখে থাকি, তাহলে এখানেও লিখব অ্যাবনর্মাল লস। আর উপরে যদি লিখে থাকি লস বাই ফায়ার, তাহলে এখানেও লিখব লস বাই ফায়ার। কিন্তু একটা কথা মনে রাখবে, বিকমে গেলে কিন্তু কোনো রেহাই নেই, ওইখানে অ্যাবনর্মাল লস লিখতে হবে বিকমে গেলে। কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদেরকে একটু রিল্যাক্স দেওয়া হয়। তো এইটা তুমি লস বাই ফায়ারও লিখতে পারো, ওয়াটারও লিখতে পারো, যেভাবে লস হয়েছে ওইভাবে লিখে দিতে পারো। কিন্তু বিকমে গেলে অ্যাবনর্মাল লস লিখতেই হবে, কারণ আছে বলবো। অ্যাবনর্মাল লস যখন হয় তাহলে নর্মাল লসে কিছু বলে একটা কিছু আছে, তখন নর্মাল লস অ্যাবনর্মাল লস মেনশন করে দিতে হয়, এর জন্য অ্যাবনর্মাল লস লিখতে হয়। যাই হোক, এখন আমরা বুঝে গেলাম। এখন হলো এই এন্ট্রিটাকে আমরা দুই ভাগে ভাগ করে লিখতে পারি। একটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি দেবে কত টাকা দেবে, 3,500।
তো ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট করলাম, আবার 3,500 টাকা অ্যাবনর্মাল লস বলেও লিখে দিতে পারি, ঠিক আছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি বলছে 1,500 টাকা 5,000 টাকা তোমার লস হয়েছে, আমি 1,500 টাকা তোমার অ্যাবনর্মাল লসও জানি না, আর আমরাও দিতে পারবো না, যা। তো তখন আমরা দেখলাম যে 1,500 টাকা তো আর আমরা পাবো না, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে আমরা করে দিলাম ডেবিট, আর অ্যাবনর্মাল লস 1,500 টাকা ওইটাকেও আমরা করে দেব ক্রেডিট। তো এটা কি হলো? এটা হলো অ্যাসেটস। ইন্স্যুরেন্স কোম্পানি যেটা দিল ওইটা হলো অ্যাসেটস, এটা বাড়লো, ডেবিট হলো। প্রফিট অ্যান্ড লসে যেটা পাবো না এটা আমাদের লস হলো বা এক্সপেন্সেস হলো, লস, তো এটা ডেবিটে বসবে। আচ্ছা, আর অ্যাবনর্মাল লস তো লসই, তো ওইটা ডিক্রিজ হলো। আমরা পেয়ে গেলাম ইন্স্যুরেন্স কোম্পানিতে 3,500 আর 1,500 প্রফিট অ্যান্ড লসে চলে গেল। এটা এইভাবেও লেখা যায়, আলাদা আলাদাভাবেও লেখা যায়, তোমরা শিখে রাখো দুইটা, কিন্তু এইটা হলো স্ট্যান্ডার্ড। এখন যেটা লেখা আছে ওইটা হলো স্ট্যান্ডার্ড, ওইরকম লিখলেও চলবে। তারপর আসলো ফার্নিচার ওয়ার্থ ₹5,000 ওয়ার ডেস্ট্রয়েড বাই ফায়ার। আগুন লেগে জ্বলে গেল ফার্নিচার 5,000 টাকা, যা। অ্যাবনর্মাল লসও লিখতে পারো, লস বাই ফায়ারও লিখতে পারো। প্রথম হলো লসের এন্ট্রি, ঠিক আছে। তারপর দেখবো আমরা কত পেলাম কত না। এখানে তো ইন্স্যুরেন্স কোম্পানির কথা কিছু নাই, তাহলে পুরো টাকাটাই আমাদের প্রফিট অ্যান্ড লসের ডেবিটে যাবে ইয়ার এন্ডিংয়ে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু অ্যাবনর্মাল লস উপরে লিখে থাকলে নিচে লিখবো অ্যাবনর্মাল লস, উপরে যদি লস বাই ফায়ার লিখে থাকি তাহলে নিচেও লিখবো লস বাই ফায়ার, হয়ে গেল। তারপর আসলো গুডস ওয়ার্থ ₹10,000 ওয়ার ডেস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি পেইড 8,000 টাকা। প্রথম এন্ট্রিটা তো মারলাম লসের এন্ট্রি, সবটাতেই সমান হবে, মনে রাখবে। এখন কি হলো একটা জিনিস, ইন্স্যুরেন্স কোম্পানি দিল 8,000 টাকা, মানে 2,000 টাকা তোমাদের বাকি, যে 2,000 টাকা এটা লসও জানি না, অ্যাবনর্মাল লসও জানি না, লস বাই ফায়ারও জানি না, কিছুই জানি না। আমরা আর 2,000 দিচ্ছি না, 8,000 দেব, দিয়ে দিলাম। এটা বাকি না, এটা ক্যাশ হয়ে গেল, ব্যাংকে দিয়ে দিল, চেক দিয়ে দিল সাথে সাথে হয়তো। তো এইটা এরকমও হতে পারে, চেক দিয়ে দিতে পারে। তখন আমরা ইন্স্যুরেন্স কোম্পানির নাম লিখি না, পেয়ে গেছি যখন। ইন্স্যুরেন্স কোম্পানির নাম লিখে তো আর লাভ নেই। 8,000 টাকা লিখলাম, প্রফিট অ্যান্ড লসে গেল 2,000 টাকা, তারপর অ্যাবনর্মাল লসে আসলো তোমার 10,000 টাকা। পুরো টাকাটাই, যত টাকা লস হয়েছিল এটা কিভাবে আমরা মেক আপ করলাম, 8,000 দিল ইন্স্যুরেন্স কোম্পানি, 2,000 গেল যাবে প্রফিট অ্যান্ড লসে, এটা তো লস হলো, ব্যাস। তারপর হলো রিটার্ন গুডস অফ ₹1,500 টু মেসার্স শর্মা স্টোর্স, ঠিক আছে। তো মেসার্স, MS মেসার্স, আমরা মেসার্স লিখি, আমরা নামের আগে শ্রী লিখি যেভাবে, এভাবে দোকানের নামের এগেনস্টে আমরা মেসার্স লিখি, ঠিক আছে। তো আমরা রিটার্ন করলাম, কাকে করলাম, শর্মা ট্রেডার্স। তার মানে আমরা শর্মার কাছ থেকে কিনেছিলাম আগে, তাই বলেই আমরা পারচেজ রিটার্ন করছি। তো এটা হলো লায়াবিলিটি, শর্মা ট্রেডার্স লায়াবিলিটি কমছে 1500 টাকা, আবার পারচেজটা হচ্ছে, পারচেজ মানে এক্সপেন্সেস ডিক্রিজ হচ্ছে, তাই 1500 টাকা ক্রেডিট হলো, ঠিক আছে। আচ্ছা, গৌতম sold to us goods as valued goods. Gautam sold goods to us valued 1,000 and trade discount 10% and cash discount 5%. তো 1,000-এর
10% হলো 100 টাকা। তাহলে 100 টাকা বাদ দিলে আমরা গৌতমের কাছে বিক্রি করলাম। এটা নারিকেলের ছুবড়া, 10% ট্রেড ডিসকাউন্ট, ওইটা হিসাবে আসে না। ঠিক আছে, তারপর 900 টাকা দিতে হয়। তো ওইটা হলো নারিকেলের থালি, বুঝতে পারছো? শেল বলে ইংলিশে, কোকোনাট শেল। তো 900 টাকা। তারপর কি হলো, ওকে বলছে আরও 5%, আমাদেরকে বলছে আরও 5% দেবে। গৌতম সোল্ডাস, মানে আমরা কিনলাম, আরও 5% দেবে। কোন টাকার? 900 টাকার। তো 5% আমরা লিখলাম, আরও 5% পেলাম, লিখে দিলাম। ঠিক আছে, তো 2টা ক্রেডিটে বসলো, ক্যাশ গেল আমাদের, আর ডিসকাউন্ট পেলাম, রিসিভ হলো, আমাদের ইনকাম হলো 45। ইনকাম হলেই ক্রেডিটে হয়ে গেল। আচ্ছা, এখন লোন নিলাম, 12,000 টাকা লোন নিলাম। তো এটা হবে আমরা যখন ব্যাংকের থেকে টাকা লোন নেই, তখন ব্যাংকে কি করে আমাদের হাতে হাতে টাকা দেয় না। আমাদের অ্যাকাউন্ট যেটা থাকে অ্যাকাউন্টে জমা করবে, তারপর ওই অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাশ, এটিএম দিয়ে বা চেক দিয়ে বা পাসবুক দিয়ে আমরা টাকা উঠাতে পারি। তো একটা হলো অ্যাসেটস আর একটা হলো লায়াবিলিটি। ব্যাংকে যে টাকাটা ঢুকলো, ব্যাংক হলো আমাদের এই ফর্মুলায়, 5G ফর্মুলা, অ্যাসেটসের চার্টে গিয়ে খুঁজলে পাবে। ঠিক আছে, ওইটা দেখো, কিন্তু ওইটা না দেখে শিখলে অসুবিধা হবে। আর ওইটা শিখে রাখলে ভবিষ্যতে গিয়ে কাজে, মানে আরও আগে গিয়ে আমরা যখন ট্রেডিং প্রফিট অ্যান্ড লস করব, ব্যালেন্স শিট করব, তখন ওইটা কাজে লাগবে, চার্টটা কাজে লাগবে, ফর্মুলাগুলো সারা জীবন কাজে লাগবে। শিখে নিও, এগুলো তোমাদের দরকারি। আর মানুষ বলে যে ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার। এই হাওয়ায় যদি পড়ে যাও ভেসে যাবে, বলে রাখলাম। মনে রাখো, তোমাদেরকে ছোটো ভাই বোন বলে আমিও পড়েছিলাম এটা। আর তোমাদের তো তাও একটু প্রেশার আছে। আমাদের সময় তো ফার্স্ট ইয়ারে পরীক্ষাই হতো না, কলেজে একটা পরীক্ষা নিয়ে নিত, পাশ করিয়ে দিত সবাইকে। তো পড়ি নেই। তারপর সেকেন্ড ইয়ারে গিয়ে ঠেলা বুঝলাম। তো আমার মামা একজন ছিল, তো উনি বকাবকি করে দিয়েছে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে। তারপর আমাদেরকে শিখিয়েছে। আমার আরও বন্ধু 4-5 জন ছিল, ওদেরকেও নিয়ে আসলাম। সবাই মিলে স্যারের বাসায়, মানে মামার বাসায় করলাম। বকা দিত, কিন্তু মামা খুব সুন্দর বুঝাতো। তো যাই হোক, ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার। তোমার সারা জীবন রেস্ট ইন পিস হইব, RIP। ঠিক আছে, মনে রাখবে, ফার্স্ট ইয়ার যদি নেগলিজেন্সি করো তাহলে রেস্ট হবে, RIP। বের করে নিও গুগল থেকে। ঠিক আছে, সারা জীবন RIP হবে, RIP দেখে নিও গুগলে। আচ্ছা, আর বেশি কথা বলছি না, হ্যাঁ। তো এইটা বুঝলে। আচ্ছা, টেকেন লোন 12,500 টাকা, আমরা ব্যাংক থেকে 12,500 টাকা লোন নিলাম। তো ওইটা হবে, ব্যাংকে এসে বাড়লো আর লায়াবিলিটি বাড়লো, পরে দিতে হবে। ব্যাংক লোন লায়াবিলিটি হয়, চার্টে আছে, দেখবে। চার্ট শেখা, ফর্মুলা শেখা তোমাদের কাজ, শিখিয়ে দিয়েছি চার্ট কোনটায় কি হয়, কিভাবে হয়। তো ওইটা দেখে নিও, যত মুখস্থ করতে পারবে, যত মনে রাখতে পারবে, অত ভালো হবে। আর কিছু বলছি না। গুডস ইউজড অ্যাজ ফ্রি স্যাম্পল ফর অ্যাডভার্টাইজমেন্ট বলে দিয়েছে, না বললেও আমরা এটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট লিখতাম। 2টা অ্যাকাউন্ট লুকিয়ে আছে, বের করে আনলাম। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট একটা, আর পারচেজ অ্যাকাউন্ট একটা। পারচেজ মানে কি? আমরা পারচেজ যখন করি, স্টকের সম্বন্ধে বলেছি আগে,
যে আমরা পারচেজ করলাম, স্টক বাড়লো, সেল করলাম, স্টক কমলো, স্টকের লগে রিলেটেড করে দেখবে সব সময় পারচেজ সেল, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন। আর যেটুকু বাঁচবে ওইটুকু ব্যালেন্স শিটে ট্রেডিং প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে যাবে, ট্রেডিংয়ের ক্রেডিটে যাবে, আর ব্যালেন্স শিটের লাইব্রেরি অ্যাসেটসে যাবে। ঠিক আছে, মনে রাখো। স্টক যে কোনো দোকানে ঢুকে যখন দেখবে ওই মাল আছে ওদের দোকানে, ওইটাই হলো ওদের স্টক। মনে রাখবে ইয়ার এন্ডিং এইটা ক্লোজিং স্টক, বৎসরের প্রথম দিন এইটা ওপেনিং স্টক। হয়ে গেল। তো পারচেজটা কমছে, গুডস কমছে, স্টক কমছে, বা আমরা বলতে পারি এইটা পারচেজটা এক্সপেন্সেসের চার্টে আছে, তাই এইটা ডিক্রিজ হচ্ছে, পারচেজটা ডিক্রিজ হচ্ছে, এর জন্য এটা ক্রেডিটে বসবে। আচ্ছা, আকাশ owes us, উই ওজ টু রাম, মানে আমরা রামকে দেব। আকাশ ওজ টু আস, ও আমাদেরকে দেবে 10,000 টাকা। হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, 30 পয়সা in a rupee has his estate in full and final settlement of his account. আচ্ছা, ইনসলভেন্ট হয় তখন ওইটা একটা আইন আছে, ওইটা কোর্টে গিয়ে কেস করতে, আমার পয়সা দিচ্ছে না এতদিন থেকে, এই লোকটা এই কাগজ দেখাইলো, কাগজ দেখাতে হবে, প্রুফ দেখাতে হবে কোর্টে গিয়ে। ওরা কয়েকজন মিলে যারা যারা পয়সা পাবে কেস করে দিল। হ্যাঁ, তারপর কোর্ট কি করবে, একজন নমিনি, ওরা একজন সিলেক্ট করে দেবে যে তুমি যাবে ভাই, গিয়ে ওই লোকটা আকাশের সব সম্পত্তি, কি সম্পত্তি বিক্রি করতে পারবে, লিমিট আছে, ওইটার গাইডলাইন আছে, বিক্রি করে দেখো কত টাকা পাওয়া যায়। ও তো মার্কেটে দিতে হবে 1,00,000 টাকা তো সবাইকে। তো ওরা আসলো, এসে পেল ওর অ্যাকাউন্ট থেকে, সম্পত্তি বিক্রি করে পেল 30,000 টাকা। তা আমরা পাবো 10,000 টাকা। তো ওইটা ইনসলভেন্সির ভাষা, 1 টাকায় 30 পয়সা পাচ্ছে। তা আমরা 10,000, যে 1 টাকা পাবে ও পাবে 30 পয়সা, যে 100 টাকা পাবে ও 30 টাকা, যে 1,000 টাকা পাবে ও 300 টাকা পাবে। ঠিক এরকম আমরা 10,000 টাকা পাবো, ওইটার 30% পাবো পয়সা, তার মানে 30 পয়সা। 30 পয়সা ইডে রুপি, মানে 1 টাকায় 30 পয়সা। তো 1,000 টাকা, 10,000 টাকায় কত হবে তুমি 30% বের করে নিও। তো ক্যাশ হলো আমরা 3,000 টাকা পেলাম। তো 7,000 টাকা কি হলো, ব্যাড ডেপ্ট, ওই পয়সাটা আর পাবো না, গেল জলে ডুবলো, শেষ। তো ক্যাশ হলো অ্যাসেটস, বাড়ালো, ডেবিটে বসলো। ব্যাড ডেটস, এক্সপেন্সেস, লস, অ্যাকচুয়ালি এক্সপেন্সেস বা লস। তো 7,000 টাকা। আর আকাশ অ্যাসেটস, আকাশকে যখন বিক্রি করেছিলাম আকাশের কাছে, তখন লিখেছিলাম আমরা আকাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস 10,000 টাকা। কিন্তু এখন দেওয়ার সময় এসছে, আকাশকে, ডেটরকে ক্রেডিট করব। এখন ডেটরকে, অ্যাসেটসকে কমাতে হলে ক্রেডিট করতে হয় না। তো এইটা আমরা কি করলাম, আকাশকে ক্রেডিট করে দিলাম। আচ্ছা, আর একটা কোয়েশ্চন হলো, পেইড রেন্ট ₹300 to landlord Mr. Suresh, who purchased goods from us for the same amount value. তো এখানে দুইটা অ্যাকাউন্ট ইনভলভ আছে। একটা হলো রেন্ট, যদি কোনো স্টুডেন্ট লিখে রেন্ট দিলাম, তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। এরপর ওই লোকটা আমাদের দোকান থেকে কিনলো, তার মানে আমরা কি করলাম, আমরা বিক্রি করলাম, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। এই দুইটা এন্ট্রি লিখেও করতে পারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর এক্সপার্ট হওয়ার পর দেখবে যে ক্যাশ অ্যাকচুয়ালি কী হয়, ক্যাশ বাক্সতেই 200 টাকা আছে,
মালিক দেয় নাই, দোকানদার দেয় নাই, মালিক এসে বলছে ভাই 200 টাকা তোমার পকেটেই রাখো আর আমাকে 200 টাকার জিনিস দিয়ে দাও। তো এটা হবে আমাদের রেন্ট দেওয়া হলো আর সেলস হলো, ঠিক আছে। একটা হলো এক্সপেন্সেস, একটা হলো রেভিনিউ। রেভিনিউটা ক্রেডিটে বসবে, ইনকাম হলো, আর রেন্ট তো আমাদের খরচা, ডেবিটে বসলো, ঠিক আছে। এখন আসি তোমার 1G মেথডে, ঠিক আছে। আচ্ছা দেখি অ্যানসিয়েন্ট মেথড কি বলছে। নতুন মেথডটা আসার কারণ কি? পুরানা মেথডে কোনো ডিফেক্টিভ আছে? কিপ্যাড মোবাইলে থেকে আপগ্রেড হতে 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 এখন আমরা 5G স্মার্টফোন নিয়ে চলছে, ঠিক আছে। তো যখন 5G স্মার্টফোন নিয়ে চলছি, স্মার্ট ড্রেস পরছি, স্মার্ট টিভি দেখছি, স্মার্ট সিনেমা দেখছি সিনেমা হলে, তারপর ইউটিউব চ্যানেলের নামও স্মার্ট কনসেপ্ট লিখছি, তাহলে আমরা কেন এই পুরানো মেথড নিয়ে ঘাটাবো? প্রশ্ন আসে। শিখে রাখো, দুইটা মেথডে ছিল। যখন নাই মামার চেয়ে কানা মামা, যখন কেউ ছিল না কোনো মামা, তখন আমার ওই ওই মেথডটা দিয়েই আমরা চালাতাম। আমিও শিখেছি, আমার বাবাও শিখেছে, আমার দাদুও শিখেছে, সবাই শিখেছে এই মেথডটাই, পুরানা মেথডটা। তখন ছিল না নতুন মেথডটা। এই মেথডের অনেক ডিফেক্ট আছে, মানে প্রবলেম হয় স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার হতে, তাই নতুন মেথডটা এসছে। যত দিন যায় সব কিছুরই তো আপগ্রেড হয়। এর জন্য আমি করাই সাধারণত দুটা মেথডেই করাই, যে মেথডে অভ্যস্ত। এখন বিকমের স্টুডেন্ট আসলো, এখন বাবা ওরে আমি এই নতুন মেথডে শেখাতে হলে আমার আবার শেখাতে হবে, তাই এখন আমি এই মেথডেও শেখাই, ওই মেথডেও শেখাই। যার যে মেথড সুইট করে ওর হিসাবে ওই হিসাবে শিখিয়ে দিই। আচ্ছা, এখন হলো এই মেথডে আমরা করব এই আগের কোয়েশনগুলো। তো অ্যাবনর্মাল লস বা লস বাই ফায়ার, এটা লসের এন্ট্রি সেম হবে, আর অ্যামাউন্ট পুরোটাই আমরা পাবো না। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু অ্যাবনর্মাল লস যদি আগে লিখে থাকি লসের এন্ট্রিতে, তাহলে এখানে লিখবো অ্যাবনর্মাল লস। আর যদি লস বাই ফ্লাড লিখে থাকি তো ফ্লাড লিখব, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড এন্ট্রিতে কি হলো, লসের এন্ট্রিটা তো মারলাম, লসের এন্ট্রি মারলাম, কিন্তু এইখানে দেখো একটা ডিফিকাল্টিস, পারচেজটা নমিনাল অ্যাকাউন্ট, এটা হলো এক্সপেন্সেস। আমরা জানি এক্সপেন্সেস হলে ডেবিটে বসে, তাহলে ভাই এটা ক্রেডিটে বসলো কেন? তখন আমরা কি বুঝাতাম, ওইটা কিন্তু ওই ফর্মুলা দিয়ে বুঝাতাম না, আমরা এক্সট্রা একটা জিনিস নিয়ে আসতাম, ওইটা স্টকের কনসেপ্ট, স্টক দিয়ে বুঝাতাম, স্টুডেন্টও বুঝে যেত, কিন্তু ভাই কনসেপ্ট তো থেকে গেল। আমি বলতাম, খুলে বলতাম, ভাই দেখো উপায় নট, ফর্মুলা দিয়েছে, আমরা ফর্মুলাটাকেও রাখতে হবে আর স্টুডেন্টদেরকে বুঝাতে হবে। আমি কিন্তু তোমাদেরকে হাওয়াই বুঝাচ্ছি, আমি তোমাদের কাজ চালানোর জন্য এইভাবে করছি। স্টক আমরা যখন পারচেজ করি স্টক বাড়ে, যখন পারচেজ থেকে কমে তখন স্টক কমে, সেল করি লস হয় বা চুরি হয়, তখন পারচেজ থেকে স্টক থেকে লস হয়। যখন আবার রিটার্ন আসে আমাদের কাছে, রিটার্ন আসে তখন আবার স্টক বাড়ে, রিটার্ন যখন দেই আবার স্টক কমে, আর ইয়ার এন্ডিংয়ে যেটা থাকে ওইটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসায়, আর যেটা তোমার বেঁচে গেল ওইটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসাই আর ব্যালেন্স শিটের অ্যাসেটসে বসাই। এইভাবে স্টকের শ্রাদ্ধ করে থাকি আমরা, ঠিক আছে। তো এইটা আমরা ওই ওই আমি করাতাম স্পেশালি, আমার কথা বলি, অন্য কীভাবে বুঝায় বা বুঝাতো
এগুলাতে যাচ্ছি না। আমি বুঝাতাম এইভাবে, স্টক বাই এরকম হলো, তো এখন কি হবে এটা? স্টক যাচ্ছে, স্টক যাচ্ছে, লস হচ্ছে আমাদের, স্টক থেকে কমছে, এর জন্য পারচেজকে ক্রেডিট করলাম। হ্যাঁ স্যার, বুঝে গেলাম, বুঝে গেলাম। ঠিক আছে, বুঝে গেলাম বলবে না, এটা ফর্মুলায় ধরছে না, ওইটা বাগে ধরছে ওইটাকে। আমি একটা স্টক এনে তোমাদেরকে বুঝালাম জিনিসটা, এটা ফর্মুলাতে নেই, এর জন্য তোমরা কনফিউজড হচ্ছ। তো এইভাবে জোড়াতালি দিয়ে বুঝাতাম। যাই হোক, উপায় নট। Goods worth rupees 4,000 were destroyed by fire and goods. ইনশোর কোম্পানি আমাদেরকে 4,000 টাকার গুডস জ্বলেছে, 4,000 টাকা ইনশোর কোম্পানি দিয়ে দেবে বলছে। প্রথম লসের এন্ট্রি মারবো, প্রথম যেটা এন্ট্রি মেরেছিলাম ঠিক এইভাবে লসের এন্ট্রি মারলাম। ঠিক আছে, এখন বলছে ইন্স্যুরেন্স কোম্পানি 4,000 টাকা দিয়ে দেবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা ডেবিট করলাম। এই দেখো এখানে একটা জিনিস, এখানে বলছে রিসিভার। ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কাছ থেকে কী রিসিভ করলো ভাই? স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় এর জন্যই। তো কী রিসিভ করলো ইন্স্যুর কোম্পানি? ইন্স্যুর কোম্পানি তো আর্টিফিশিয়াল পারসন, কী রিসিভ করলো? আমাদের কাছ থেকে তো কিছু রিসিভ করে নাই। তখন আমরা তাদেরকে বুঝাই, ভাই দেখো, স্টুডেন্টরা জিজ্ঞেস করলে এইরকম গুজামিল দিয়ে বোঝানো হতো, উপায় নট। তখন আমরা বলতাম, দেখো, যখন আমরা গুডস বেচি, কোনো বস্তু বেচি, তখন আমরা লিখি ডেটর, কাস্টমার ডেটর অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। তো ডেটর কি হলো? রিসিভার। তো আমরা কারোর কাছে যখন পানেওয়ালা হই, তখন আমরা ডেটরকে মানে কাউকে ডেবিট করি, ওই সেন্সে ওইটা ডেবিট হবে। কিন্তু উপায় নাই, কী করবে? বুঝাতে তো হবে। পার্সোনাল অ্যাকাউন্ট কী রিসিভ করছে ভাই, আমার জবাব নেই আর। ঠিক আছে, গেল। তারপর আসলো তোমার 5,000 টাকার লসের এন্ট্রি, তো সেম হবে আগে যেরকম হয়েছে। 4 নম্বরে যেভাবে হয়েছে, 3 নম্বর, 1, 2 নম্বরে যেভাবে হয়েছে হবে। আচ্ছা, এখানে ইন্স্যুরেন্স বলছে আমরা দেব 3,500, তোমাদের 1,500 টাকা জ্বলেছে, লস হয়েছে, ওইটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি না পার্সোনাল অ্যাকাউন্ট আর নর্মাল লস 1,500 টাকা, অ্যাবনর্মাল নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস হলো নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লসে যাবে 1,500 টাকা। আর অ্যাবনর্মাল লস বা লস বাই ফায়ার, আগে যেরকম লসের এন্ট্রি মেরেছিলাম তখন যা লিখেছি অ্যাবনর্মাল লস লিখলে এখানেও লিখবো অ্যাবনর্মাল লস। আর লস বাই ফায়ার যদি উপরে লিখে থাকি তাহলেও লিখবো আমরা লস বাই ফায়ার। ঠিক আছে, তো 5,000 টাকা কীভাবে আমরা পেলাম? 3,500 দেবে ইন্স্যুরেন্স কোম্পানি, আর 5,000 টাকা, 1,500 টাকা আমাদের নিজের লস হলো, এটা আর দেবে না। লসটাকে আমরা ইয়ার এন্ডিংয়ে প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসাবো। প্রফিট অ্যান্ড লসের ডেবিট হলো লস আর এক্সপেন্সেস, আর ক্রেডিট সাইড হলো গেইন অ্যান্ড ইনকামের জন্য। ঠিক আছে, তারপর আসলো তোমার 10,000 টাকার জিনিস জ্বললো। ঠিক এইভাবেই 10,000 টাকার জিনিস জ্বললো, ইন্স্যুর কোম্পানি বললো লসের এন্ট্রি তো সেই মারলাম, টোটাল লসের এন্ট্রি 10,000, 10,000। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি বলছে আমরা 8,000 টাকা দেবো, তাহলে 2,000 টাকা কী হবে? 2,000 টাকা হবে আমাদের লস, এটা যাবে প্রফিট অ্যান্ড লসের ডেবিটে। ঠিক আছে, তো এটা যাবে প্রফিট অ্যান্ড লসের ডেবিটে, এটা হলো অ্যাবনর্মাল লস। যদি আমরা উপরে লিখে থাকি লসের এন্ট্রিতে অ্যাবনর্মাল লস শুধু মারি, তাহলে এখানেও অ্যাবনর্মাল লস। আর উপরে যদি আমরা লস বাই ফায়ার মারি, তাহলে এখানেও মারবো, এখানে লস বাই ফায়ার।
এক জায়গায় অ্যাবনর্মাল লস আর এক জায়গায় লস বাই ফায়ার লিখলে চলবে না ভাই, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, শর্মাকে আমরা গুডস রিটার্ন করলাম কত টাকার? 1500 টাকার। তো এটা হবে শর্মা অ্যাকাউন্ট আর পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন বলছে এখানে নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস, আমরা তো জানি বাই পারসন এক্সপেন্সেস হলে ডেবিটে বসানো হয়, এটা ক্রেডিটে বসলো কেন স্যার? তখন তাকে আর উত্তর নাই, আমার উপায় নট। তখন আর উপায় না পেয়ে ফর্মুলা তো ধরছে না, এটাকে ধরছে বাগে। বাগে কি ধরছে? স্টক। স্টক এনে ওদেরকে বুঝাতে হয় ভাই, আমরা যখন কিনি তখন স্টক বাড়ে, আর যখন আমরা পারচেজ রিটার্ন করি পারচেজ করা স্টক থেকে কমে যায়, তাই ক্রেডিটে বসাই। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝে গেলাম। আমি বললাম, আমি বলতাম তখন, তোমার বুঝলে হবে না ভাই, এটা আমি ফর্মুলা দিয়ে বুঝাই নাই, এটা আমি তোমাকে এক্স ধরে যেরকম আমরা সাম করি এইভাবে করিয়ে বুঝিয়েছি তোমাকে। তো লজিক দিয়েছি কি, এটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলায় কাজ করছে না। আচ্ছা ছাড়ো। গৌতম সোল্ড আস গুডস, আমাদেরকে 1000 টাকার জিনিস বিক্রি করলো, 10% ডিসকাউন্ট আর 5%। দেখো একটা জিনিস বারবার বলছি, একটা ট্রানজ্যাকশনে যে 2টা বা 3টা অ্যাকাউন্ট লুকিয়ে থাকে, ওইটা বের করার জন্য ট্র্যাডিশনাল মেথডে যা আর মডার্ন মেথডেও তা, ঠিক আছে? ডিফারেন্স আসে ওই চার্টে, ওই অ্যাকাউন্টগুলোকে কে কীভাবে, এরা 3 ভাগে ভাগ করছে, আর মডার্নরা যারা তারা করছে ওইটাকে 5 ভাগে। তো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হলো, পারচেজ হলো এক্সপেন্সেস, ঠিক আছে, আমরা পারচেজ করছি, গৌতম বিক্রি করছে, তার মানে আমরা কিনছি 900 টাকা। 1000 টাকা 10% বাদ দিলে 100 টাকা হবে, 900 টাকা দিয়ে আমরা কিনলাম। আবার গৌতম বলছে, ভাই তোমরা যদি 1 সপ্তাহের ভিতরে পয়সা দিয়ে দাও তাহলে আরও 5% পাবে, তার মানে 45 টাকা 90 রুপিস, 900-এর 5% 45 রুপিস, 45 বাদ দিয়ে বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। তো এটা হলো রিয়েল অ্যাকাউন্ট যাচ্ছে, এটা হলো 45 ইনকাম হচ্ছে, তো এটা ক্রেডিটে বসবে, আর 900 টাকা এক্সপেন্সেস ডেবিটে বসবে, ঠিক আছে। টেকেন লোন ফ্রম ব্যাংক, দুটাই পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, একটা হলো ব্যাংক লোন। তো একটা হলো রিসিভার, একটা হলো গিভার, ডেবিট আর ক্রেডিট। আচ্ছা হ্যাঁ, 9 নম্বর, গুডস ইউজড অ্যাজ ফ্রি স্যাম্পল ফর অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট না বললেও গুডস ইউজড অ্যাজ ফ্রি স্যাম্পল বলতে পারে শুধু, তখনও আমরা এইভাবে লিখতাম। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, আমরা যে এই যে মানুষকে বলছি নতুন একটা গুডস বেরিয়েছে, তো আমরা দেখলাম, দেখুন দেখুন তো এই জিনিসটা আপনারা ইউজ করে দেখুন বা খেয়ে দেখুন, যাই হোক, ওইটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, পয়সা লাগবে না, এটা ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। তো অ্যাডভার্টাইজমেন্ট আর পারচেজ, দেখো পারচেজ নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস, হ্যাঁ, তো এটা তো ডেবিটে বসা উচিত ছিল ফর্মুলা মতে, কিন্তু এটা স্যার কেন হলো ক্রেডিটে? তখন তাদেরকে ওই রুলে ধরছে না, ওইটা বাগে ধরছে, ঠিক আছে, ওইটা বাগে ধরছে, ওইটাকে আমরা স্টকের কনসেপ্ট এনে বুঝাতাম। স্টক এখন আমাদের কমছে, তার মানে পারচেজটা আমরা যখন করি তখন বসে ডেবিটে, পারচেজ যখন কমছে তখন আমরা বসাবো পারচেজ কমছে, পারচেজকে স্টক থেকে কমছে, তো পারচেজকে আমরা ক্রেডিটে বসালাম। যাই হোক, তারপরে ক্যাশ আর ব্যাড ডেট, 2টা অ্যাকাউন্ট ঢুকিয়ে আছে, এই অ্যাকাউন্টে ক্যাশ, ব্যাড ডেটস আর আকাশ, 3টা পার্টি ঢুকে আছে।
কম্পাউন্ড জার্নাল আমরা ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু আকাশ হু ওজ আস আমাদেরকে দেওয়ার ছিল 10,000 টাকা। ইন দ্য মিন টাইম ও ইনসলভেন্ট হয়ে গেল। ইনসলভেন্ট কিভাবে হয়? কোর্ট ডিক্লেয়ার করে, যারা পাওনাদার থাকে ওরা কেস করার পর কোর্ট একজন লোককে নিযুক্ত করে দেয় যে যাও ভাই তুমি ওইখানে গিয়ে ওর কত টাকা দেনা আছে আর ওর সম্পত্তি বিক্রি করে কত টাকা পাওয়া যায় দেখো। তো ও দেখলো ওর সম্পত্তি বিক্রি করে শুধু 30,000 পেল, আর দিতে হবে মার্কেটের লোকদেরকে 1,00,000 টাকা। তাহলে কত পার্সেন্ট হলো? 30%। তো এইখানের ভাষা বলছে 30 পয়সা এনে রুপি, মানে 100 পয়সায় 30 পয়সা পাবে। যে 100 পয়সা পাবে ও পাবে 30 পয়সা, যে 1 টাকা পাবে 30 পয়সা, যে 100 টাকা পাবে ও 30 টাকা পাবে, যে 1,000 টাকা পাবে 300 টাকা পাবে, এই হিসাবে দেবে। তো 300 টাকা হলো একটা ক্যাশ, আর 700 টাকা যেটা পাবে না ওইটা হবে ব্যাড ডেটস, আর আকাশ হবে ক্রেডিট। আকাশের কাছে আমরা পাওনাদার ছিলাম, মানে ডেটর ছিল। আকাশের কাছে যখন এসেছিল প্রথম, তখন আমরা বিক্রি করেছিলাম। আকাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। তো এইটা হলো ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট আসলো, ব্যাড ডেটস নমিনাল অ্যাকাউন্ট লস হলো, এটা ডেবিটে বসবে। আর আকাশ আমাদের গিভার, তো এটা ক্রেডিটে বসলো, হয়ে গেল। তো পেইড রেন্ট ₹300 টু ল্যান্ডলর্ড। আর ল্যান্ডলর্ড কী করলো? টাকাটা নিয়ে ল্যান্ডলর্ড বলছে ওই এক কাম করো, আমার 200 টাকা দিতে হবে না, বাক্সেই থাকুক, আর আমাকে তুমি একটা কাজ করো, 200 টাকার জিনিস দিয়ে দাও। তো এটা রেন্টও দেওয়া হয়ে গেল। রেন্ট অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস কীরকম হলো দেখো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, রেন্ট অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ লিখলাম আমরা, আবার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস লিখলাম আমরা। যদি কোনো স্টুডেন্ট এইভাবে লিখে তাও ভুল না। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা অ্যাডভান্টেজ পায়, ওদেরকে একটা রিল্যাক্স দেওয়া হয়, রিল্যাক্স সাবান না, ঠিক আছে, ওদেরকে একটা ছুট দেওয়া হয়। যাই হোক, এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো দিয়ে দাও মার্ক। আচ্ছা, আর এক্সপার্ট যারা ওরা কি লিখে? রেন্ট দেওয়া হয়ে গেল, আমাদের সেলস এসে গেল, ক্যাশ তো আর কাটাকাটি হয়ে গেল, আমাদের বাক্সতেই থেকে গেল, ঠিক আছে। তো এই কথা মনে রাখবে, এই ধরনের কোয়েশনগুলা পরীক্ষাতে আসে সব সময়। তো যেগুলা ইম্পর্টেন্ট এগুলো আমি দিলাম, তোমরা জার্নালগুলো ভালো করে 3-4 বার রিপিট মারো, একেবারে দেখবে মাথায় বসে গেছে। আর যদি ফুং ফাং এই গেলাম শেষ, একবার দেখলাম ঠিক আছে ছেড়ে দিলাম, আর দরকার নেই, তাহলে অসুবিধা হবে। বারবার বলছি, কিচ্ছু শিখতে পারবে না। যত আগে যাবে দিনের বেলা টর্চ মেরে ঘুরতে হবে, ঠিক আছে? বুঝেছ নাকি? অন্ধকার আর কি, দিনের বেলা অন্ধকার লাগবে, তাই দিনে টর্চ মেরে ঘুরতে হবে। এটা মানে হিন্দি ভাষায় বলে দিন মে টর্চ মার के টর্চ জ্বালা के, ঠিক আছে। তো এখানে অ্যাবনর্মাল লস ডেবিটে বসালাম, পারচেজটাকে ক্রেডিটে বসালাম, পারচেজ করা স্টক থেকে কমলো বলে ক্রেডিটে বসালাম। আচ্ছা, এটা অ্যাবনর্মাল লস, একটা ডেবিট ডিআর লিখি, আর টু পারচেজ এইটা দিয়ে বুঝাই আমরা এটা ক্রেডিট, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের শ্রাদ্ধ হয়ে গেল, এখানে ডেবিট এখানে ক্রেডিট করলাম, ওইটা শ্রাদ্ধ হয়ে গেল। আর প্রফিট অ্যান্ড লসের আমরা যে বছরের শেষে প্রফিট অ্যান্ড লস বানাই, ওইটার ডেবিট সাইডে গিয়ে বসবে যখন বানাবো, ওইটাকে ট্রান্সফার এন্ট্রিও বলে, আর আবার ওইটাকে ক্লোজিং এন্ট্রিও বলে। যত লস এক্সপেন্সেস সব কিছু আছে ওইটার জন্য ক্লোজিং এন্ট্রি মারতে হয়। ক্লোজিং এন্ট্রি, ওপেনিং এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, রেক্টিফিকেশন এন্ট্রি, এগুলো সব আমি শিখিয়েছি ধাপ বাই ধাপ, ধাপে ধাপে আমি শিখিয়েছি। যখন যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে তখনই আমি বুঝিয়েছি।
আগে বিষয়গুলো বুঝিয়ে ভালো করে তারপর বুঝিয়েছি আমি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? আচ্ছা, এই সামগুলো এখন যে করালাম এগুলাতে খালি মনে রাখবে একটা কথা, টোটাল লসের একটা এন্ট্রি মারতে লাগে, ওইটা কমন এন্ট্রি সব কিছুতে, সব কেসে দেখলাম আমরা। তারপর দেখলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি যদি বলে আমরা দেবো ভাই, মানলাম তোমাদের এতটুকু মানলাম, এতটুকু দেওয়ার, ওইটা যদি ক্লেমটা আমি 10,000 করলাম, 8,000 দেবো যদি বলে পরে, তাহলে ওইটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম আসবে। আর যদি বলে যে না আমরা এখনই দিয়ে দিলাম, তখন ব্যাংক হবে। আর যেটুকু টাকা ইন্স্যুরেন্স থেকে কভার করা যাবে না, কভার হবে না, তখন ওইটাকে আমরা প্রফিট অ্যান্ড লসের ডেবিটে বসিয়ে দিই। আর একটা কাজ করতে হয়, অ্যাবনর্মাল লস যেটা হলো ওইটাকে আমরা কি করতে হয়, ক্লোজ করতে হয়। একটা তো ওপেনিং অ্যাবনর্মাল লস বলে একটা অ্যাকাউন্ট খুললাম, বা আমরা লস বাই ফায়ার বলকে, ফ্লাড বলে খুললাম, তখন ওইটাকে ক্লোজ করতে হয়, তখন আমরা ক্লোজ করলাম। যখন যেভাবে আমরা লিখব টোটাল লসের এন্ট্রি, ঠিক এইভাবে আমরা যখন ক্লোজ করব বা ট্রান্সফার করব, তখনও এইটা এইভাবে লিখতে হবে। এক জায়গায় উপরে লিখলাম অ্যাবনর্মাল লস, নিচে এসে লিখে দিলাম লস বাই পার। স্যার তো বলে যে কোনো একটা লিখলে হয়, লিখে দিলাম, এটা হবে না। ঠিক আছে, মনে রাখবে এইটুকুই কথা। তোমরা 2-3 বার মন দিয়ে পড়ো, মাথায় বরফ দিয়ে ঠান্ডা মাথায় পড়ো, দেখবে সব কিছু পারবে। কোনো কিছু টাফ না, সিস্টেমেটিক পড়তে লাগে। আর তোমরা সিস্টেমেটিক পড়ে যাও, আমি সিস্টেমেটিক পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা শেখো। বড় হলে বলবে বলে না স্যার তো ঠিকই পড়িয়েছে আমাদেরকে, সব ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো আমাদেরকে ভেঙে ভেঙে বলেছে স্যার। ঠিক আছে? তোমরা অনেক বড় হও, অনেক বড় হও, আমি চাই তোমরা একদিন অনেক বড় হয়ে আমার কথা বলবে, স্যার বাপ রে, সজল স্যারের কাছে আমরা পড়েছিলাম। আমারও ভালো লাগবে তোমরা সিএটি হলে। আর তোমরা যদি ফুং ফাং করো আমার ভালো লাগবে না, সত্যি কথা। আমার ভাই বোন হলেও আমি ভালো পাই না। যার যার ডিউটি, যেটা ফুর্তি করবে কাজ করবে, ঠিক আছে, সব কিছু করতে হয়, আমি বুঝলাম। কিন্তু তোমার মূলধন কি? তুমি যদি এখন আমাকে একটা বিহারের একটা ছেলে বলছিল যে স্যাर ये तो हम लोगों का खेती है, अभी हम लोग खेती नहीं करेंगे तो खाएंगे कैसे, हम लोग को फसल कैसे मिलेगा। ওই কথাটা আমার কিন্তু মাথায় ঢুকে গেছে, সত্যি তো, ছেলেটা তো সত্যি বলছে। बोले हाँ बेटा ठीक है, याद रखना बात टू। और माँ बाप तुम लोगों को पढ़ाता है, कॉलेज में देता है उम्मीद लेके कुछ। मेरा पापा कहते बड़ा नाम करेगा, एक तो फिल्म है ना, देखा है ना, क्या कयामत से कयामत तक, हम लोग जब स्कूल में पढ़ता था तब देखा था। पापा कहता है बड़ा नाम करेगा, ये गाना बहुत हिट हुआ था। और ये वाला फिल्म देख के बहुत लड़का भी बिगड़ भी गया, कयामत से कयामत करके लाइफ में अभी क्या कर रहा है मैं देख रहा हूँ। तो इसलिए बोल रहा हूँ, मम्मी पापा उम्मीद लेके पढ़ाते हैं भाई, कॉलेज में जाते हो, स्कूल में जाते हो, ठीक है भाई, अभी तुम्हारा एंजॉय करने का टाइम, फुर्ती करने का टाइम, सब कुछ का टाइम है, लेकिन मेन बात पढ़ाई का है। পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, মূলটা ঠিক রাখো। আর একটু একটু ঠিক আছে এদিকে ওইদিকে ঘোরাঘুরি, আচ্ছা ঠিক আছে, এগুলো মেনে নেওয়া যায়, রিল্যাক্স লাগে মনের, ঠিক আছে। কিন্তু ঠকাঠকি করিও না, ঠকাঠকি করলে নিজেকে ঠকায়। যারা নিজেকে ঠকায় এর মতো বুদ্ধিমানের দুনিয়াতে কেউ আছে বলো? করবে না, করবে না। যখন এর যে কাজটা তোমরা ঠিক করবে, তখন দেখবে তোমাদের লাইফ স্ট্রেইট ওয়ে চলতেছে। না হলে জীবনে অনেক পস্তাতে হবে। আজকাল দেখো কোয়ালিটির যুগ, কোয়ালিটি না নিয়ে পড়াশোনা করলে মার্কস পাওয়া বড় কথা না,
তুমি হয়তো কেউ হয়তো 60% মার্কস পেয়েছে, জীবনে সাইনও করেনি, যে 99 পেয়েছে তার দ্বারাও হচ্ছে না। ওইটা কথা বড় না। বড় কথাটা হলো তোমরা কোয়ালিটি নিয়ে পাস করো, যাতে কোনো জায়গায় গেলে ইন্টারভিউতে কোনো একটা কোয়েশ্চন জিজ্ঞেস করলো তোমরা পারলে না, তোমাদেরকে চাকরি দেবে নাকি? আমি যখন দেখবো আমার ফার্মে এসে কাজ করতে পারবে ও, বা একটু একটু হেল্প করলে ও শিখতে পারবে, তাহলে আমরা করাবো। একেবারে যদি দেখি ভাই না, ও ঠিক না। আরে স্টেপ দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আর ড্রেসপাতি দেখলেই বুঝে যায় ওর দ্বারা কতটুকু কাজ হবে। আর কি বলবো? তো নিজের কোয়ালিটি ডেভেলপ করো, নিজের ট্রেড ডেভেলপ করো, ভালো হবে ভবিষ্যতের জন্য। উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর না হলে ভবিষ্যৎ উজ্জ্বল দুই ধরনের হয়, একটা হলো ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা হলো রিয়েল উজ্জ্বল। আর আরেকটা উজ্জ্বল হলো ভবিষ্যৎ উজ্জ্বল হবে টর্চ টর্চ মার্কে, টর্চ জ্বালাকে। ঠিক আছে, দুই ধরনের উজ্জ্বল হয়। দিনের বেলা টর্চ নিয়ে ঘুরতে হবে। কোয়ালিটি নিয়ে পাস করো, কোয়ালিটি নিয়ে পাস করো, কোয়ালিটি নিয়ে পাস করো। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ।